ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আসন পুনর্বিন্যাস আন্দোলন স্থগিত। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। যদি ২১ তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আন্দোলনে নামবে। বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। এ পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা। ময়মনসিংহ নগর ভবনেই নেই সাপ্লাই পানির লাইন। বছরে প্রায় 6 কোটি টাকা দিলেও সেবা পাচ্ছে না বাসিন্দারা। পানি দুর্গন্ধ, আকারে একদিন আইলে আরেকদিন পানি আয় না। মাসে মাসে বিলটা ঠিকই হইতাছে, কিন্তু পানিটা ঠিক নাই। কিরা টিরা তারপরে জির বড়া থাকে, আমরা এগুলা ব্যবহার করবার পারি না, করলে শরীর খাত যায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। সোমবারের সহিংসতার পর আজ সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সকালে পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি পয়েন্টে ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে মহাসড়ক অবরোধ করেনি তারা। ফরিদপুর বরিশাল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক। এদিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে। জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি ২১ তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কটাকে ক্লিয়ার রাখা, আর তাদের যে দাবি, এই দাবি সম্বলিত একটি প্রতিবেদন আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টার দিকে শুরু হওয়া কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবি জানান তারা। এই নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। আসন পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরেই হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আমরা একটু বর্তমান অবস্থা জানবো। আমার সহকর্মী ইয়ামিন আলীর সঙ্গে যোগ দেব। ইয়ামিন, কি বলছেন আন্দোলনকারীরা? আজ আর কি কি কর্মসূচি রয়েছে তাদের? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশনের গেটের একেবারে মহাসড়কটিতে। অবস্থানকারী আছে, তারা এই মুহূর্তে মহাসড়কটিতে অবস্থান নিয়েছে। একেবারে নির্বাচন কমিশনের গেটেই সড়কটি তারা আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে তাদের যে অবস্থানটি। তারা যে জিনিসটি বলছেন সেটি হলো যে তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে। তারা যেটি বলার জন্য বারবার চেষ্টা করছেন সেটি হলো যে এটি কোনো রাজনৈতিক ইস্যু না, কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা বাগেরহাটের আন্দোলন, এটি বাগেরহাটের গণমানুষ আন্দোলন। এটি ন্যায্যতা, বাগেরহাটের প্রাপ্যতা। বাগেরহাট সারা বাংলাদেশের ভিতরে 6ষ্ঠতম জেলা। এই জেলাতে মংলা বন্দর রয়েছে, ইপিজেড রয়েছে, অর্থনৈতিক অঞ্চল রয়েছে, চিংড়ি শিল্প রয়েছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রয়েছে, 60 গম্বুজ মসজিদ রয়েছে। এই অঞ্চলকে ঘিরে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে, নতুন নতুন শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। সবকিছু মিলায় তারা বলতে চাচ্ছেন যে এই জেলাটির গুরুত্ব অনেক, যে কারণে এই যে 4টি আসন ছিল, এই 4টি আসনই তারা পুনর্বহাল চান। তাদের সাথে অন্যায্যতা করা হয়েছে, যে কারণে তারা নির্বাচন কমিশনের কাছে বারবার বলে আসছেন। সর্বশেষ তারা আইনের আশ্রয় গ্রহণ করেছে। তারা
মধ্যেই রিট দাখিল হয়েছে। তারা যেটি আমাকে জানিয়েছেন আগামী সপ্তাহে সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এখানে তারা বলছেন যে একাধিক রিট হয়েছে। তারা আশা করছেন যে আন্দোলন, রাজপথের আন্দোলন এবং আইনি যে লড়াই, এই দুইয়ের মাধ্যমে তারা তাদের আসনটি ফিরে পাবেন এবং তারা সেই যে 4টি আসন ছিল সেই 4টি আসনের সংসদ সদস্য পদ ফিরে পাবেন এবং তারা সেখানেই ফিরে যাবেন রাজনৈতিক মাঠে। এটি জানাচ্ছিলেন যারা আন্দোলনকারী আছে। সোয়া, ইয়ামিন, আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দেব, খবরাখবর জানবো আপনার কাছ থেকে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আশ্রয়ের জন্য খুঁজছেন উঁচু স্থান। সোমবার ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে আজও তা কিছুটা নিচ দিয়ে বইছে। এতে তীরবর্তী নিচু কিছু এলাকা থেকে পানি নেমে গেছে। পানি নিয়ন্ত্রণে এরই মধ্যে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কিছুটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। বগুড়ার শিবগঞ্জে প্রবাসী স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেন। পুলিশ জানায় সকালে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে মা ছেলেকে ডাকাডাকি করেন স্বজনরা। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন ঘরের ভেতর পড়ে আছে দুজনের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বছরে পানি বাবদ গুনছেন প্রায় 5,72 লাখ টাকা। 100 বছরের পুরানো এই মিউনিসিপ্যালিটি জাহালের সিটি কর্পোরেশন, যেখানে এখনও কার্যকর কোনো সাপ্লাই পানির ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি নগর ভবনের ভেতরেই নেই পানির সরবরাহ লাইন। এমন বাস্তবতায় জলের জন্য নগরবাসীর কাছ থেকে কেটে নেওয়া কোটি কোটি টাকা জলেও যাচ্ছে না। স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেছিলেন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের। ব্রহ্মপুত্রের পানি বিশুদ্ধ করে সাপ্লাই হতো এখান থেকে। 1889 সাল থেকে কাজ শুরু হলেও তা সম্পন্ন করে 1893 সালে এটি মিউনিসিপ্যালিটির অধীন হয়। ময়মনসিংহ শহরে এটিই ছিল প্রথম পানীয় জলের যান্ত্রিক উপায়ে সরবরাহ কেন্দ্র। প্রজাদের পানি দিতে এমন জলকল স্থাপন করা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। ব্রহ্মপুত্র নদী থেকে মোটা পাইপ দিয়ে জল তোলা হতো। এখানে 8টা পুকুর ছিল, এগুলোতে ফিল্টার করে করে তারপরে চালু করা, কিন্তু সেটা লিমিটেড এলাকা ছিল। মেইনলি এটা ছিল রামবাবু রোড টু টাউন হল আর এই নদীর পার, এইটাই বেশিরভাগ ছিল। ময়মনসিংহ শহরে সাপ্লাই পানির 100 বছরের ইতিহাস। দেখা যাক এখনকার কি অবস্থা। জানতে গিয়ে দেখা যায় নগর ভবনেই নেই সাপ্লাই পানির সংযোগ। পানি সরবরাহ লাইন আছে, এটাও অনেক পুরনো, অনেক জায়গায় অনেক লিকেজ আছে এবং বর্তমানে ওই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত হয়নি দেখে লোকজনকে সুপেয় পানির ভালো ব্যবস্থা করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য বলছে বর্তমানে 7,556টি পানির সংযোগ আছে নগরীতে। 33টি ওয়ার্ডের মধ্যে সংযোগ আছে মাত্র 16টিতে। তাহলে দেখা যাক যাদের আছে তাদের কি অবস্থা। আমাদের আশানুরূপ আয় হচ্ছে না, যে জন্য পানি শাখার আমরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে পারছি না। এলজিইডির সিআরডিপি প্রজেক্টের আওতায় একটি ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা আশা করি আমরা সামনে হয়তো এই সেবার মান আরো উন্নত করতে পারবো। তথ্য বলছে গত অর্থ বছরে সিটি কর্পোরেশনের পানি বিভাগের আয় 1.5 কোটি টাকা, খরচ প্রায় 3 কোটি। অর্থাৎ ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে পানি বিভাগ। পানি দুর্গন্ধ, আকারে একদিন আইলে আরেকদিন পানি আয় না। মাসে মাসে বিলটা ঠিকই হইতাছে, কিন্তু পানিটা ঠিক নাই। কিরা টিরা তারপরে জির বড়া থাকে, আমরা এগুলা ব্যবহার করবার পারি না, করলে শরীর খাত যায়। 3 বেলা যদি মতো কাম কাজটা কি চলে।
হোল্ডিং ট্যাক্স বিলের কাগজে দেখা যাচ্ছে পানি রেট নামে নেওয়া হচ্ছে মোট টাকার 3%। তথ্য বলছে গত বছর এখান থেকে আয় হয়েছে 4 কোটি 20 লাখ টাকা। তাহলে এই জলের টাকা কোথায় খরচ হচ্ছে? পানি বাবদ যে 3% টাকা আদায় করা হয় সেটা কিন্তু আসলে সুপেয় পানির সাপ্লাইকরণের জন্য নির্ধারিত না। সে সুপেয় পানির সাপ্লাইকরণটা কিন্তু আলাদা। গৃহস্থালিতে সুপেয় পানির সংযোগ সহ সাবমার্সিবল পাম্প স্থাপনের যে অনুমোদনগুলো সেটা পানি শাখার মাধ্যমে আমরা করে দিয়ে থাকি। 1858 সালে ব্রিটিশদের স্থাপন করা বঙ্গদেশের মধ্যে প্রথম এবং ভারত উপমহাদেশের মধ্যে দ্বিতীয় পৌরসভা আজকের ময়মনসিংহ। বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এখনো হয়নি এই নগরে। ভেস্তে গেছে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর উদ্যোগ। জমিদার শব্দটি শুনলেই চোখের সামনে ফুটে ওঠে চাবুক মারার ছবি। তবে ভিন্ন বাস্তবতাও রয়েছে। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার প্রজাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন 135 বছর আগে, কিন্তু সেই ধারা আর অব্যাহত থাকেনি। নগরবাসী বলছেন এবার অন্তত সিটি কর্পোরেশন সুপেয় পানির ব্যবস্থায় উদ্যোগ নিক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, রাকসু এবং চাকসু নির্বাচনের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। তবে প্রথমে রাকসু নির্বাচনের খবরাখবর জানবো। আমরা যেহেতু আগেও জানিয়েছি তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা এবং সকাল থেকে একাডেমিক ভবন, হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন তারা। সেখানেই আছেন আমার সহকর্মী তারেক মাহমুদ, তার সঙ্গে যোগ দিতে চাই। তারেক, নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এবং যেহেতু আজকে তৃতীয় দিন, কেমন চলছে প্রচারণা, কেমন দেখছেন? একদমই জমজমাট। এবং আমি যেখানে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 সায়েন্স বিল্ডিংয়ে, এই আমার ঠিক সামনে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির এই যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা পাশাপাশি তারা কিন্তু তারা গণসংযোগ করছেন। এবং সকাল থেকে আমি যতদূর দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা হ্যান্ডবিল নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। বিশেষ করে বিভিন্ন যে একাডেমিক ভবনগুলো রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জনবহুল এলাকাগুলো রয়েছে সেখানে মূলত ভিড় হয়েছে। এবং এখন ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যিনি ভিপি ক্যান্ডিডেট এবং ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের যিনি ভিপি ক্যান্ডিডেট, তারা দুইজন একত্রিতভাবে কোলাকুলি করলেন। এবং ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একে অপরের জন্য ভোট চাচ্ছেন। আমি সেই বিষয়টিও কিন্তু এখন দেখতে পাচ্ছি। এ বাদেও আমরা যতদূর দেখেছি যে অন্য যে প্যানেলগুলো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসুর যারা ক্যান্ডিডেট রয়েছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 3 সমন্বয়কের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, ছাত্র অধিকার পরিষদের ছাত্র ফেডারেশন, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের যে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, ইসলামী আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্র ইউনিয়নের একাংশের যে অপরাজয়ের একাত্মক সহ কয়েক যারা স্বতন্ত্র প্রার্থী সকলেই কিন্তু সকাল থেকে তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে বিভিন্ন বিভাগের সামনে, একাডেমিক ভবনের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিলসিলা থেকে শুরু করে সব জায়গাতেই বলা যায় যে ভোটের যে আমরা দেখতেও পাচ্ছিলাম যে বেশ জমজমাট প্রচারণা। আমরা এবার একটু চাকসু নির্বাচনের খবর জানাবো আমার সহকর্মী জোবায়দার কাছ থেকে। জোবায়দ, আজকে তো মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, তো সকাল থেকে আপনি মনোনয়নপত্র সংগ্রহ কেমন দেখছেন এবং চাকসু নিয়ে প্রার্থী সেই সাথে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের। একেবারে সকাল থেকে প্রার্থীরা এই জায়গায় আসছেন এবং তাদের যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত কোনো প্যানেল মানে ছাত্র শিবির বা ছাত্র দলের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়নি বা তাদের মনোনয়ন সংগ্রহ করতে আমরা দেখিনি। তবে স্বতন্ত্র থেকে বেশ কয়েকজন আমরা দেখেছি যে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের মনোনয়নপত্র তারা গ্রহণ করেছেন। একেবারে যে চাকসু ভবন সেটা দ্বিতীয় তলায় আমরা আছি এবং সেটা কানায় কানায় পূর্ণ। বিভিন্ন প্রার্থীরা আসছেন, পাশাপাশি ভোটারদেরও একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকে ভোটাররাও এই জায়গায় এসে নিজের ভোটার যে আইডি কার্ড সেটি সংগ্রহ করছেন। পাশাপাশি নারীদের উপস্থিতি আছে, নারী ভোটাররা এসেছেন, অনেক নারী প্রার্থী এসেছেন হল সংসদে যারা নির্বাচন করবেন, কেন্দ্রীয় সংসদে নির্বাচন করবেন এমন নারী প্রার্থী আমরা দেখেছি। পাশাপাশি আমরা গতকাল যেটা দেখেছি যে দুটি
বিচ্ছিন্নভাবে তারা প্যানেল, যেটা আমরা একেবারে যদি বলতে যাই ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের একাংশ তারা মনোনয়ন নিয়েছিলেন। আজকে দুপুর নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল থেকে এবং ছাত্র শিবির থেকে মনোনয়নপত্র নেওয়ার কথা রয়েছে। সর্বশেষ যে তথ্য আছে, ছাত্র মানে হল সংসদে 38টি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে 38টি মনোনয়নপত্র এখন পর্যন্ত নেওয়া হয়েছে আজকের দিন। এবং এই মনোনয়নগুলো যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরেই নির্বাচনের যে ডামাডোল সেটা শুরু হবে। সবকিছু মিলে বেশ উৎসব মুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের যে মনোনয়নপত্র সেগুলো বেচাকেনা হচ্ছে এবং পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও সেই আমেজটা আমরা দেখতে পাচ্ছি। জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদের একটু আগেই যেমনটি জানাচ্ছিলাম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় প্রবাসী স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্ঘটনাস্থল থেকে সরাসরি এবার যোগ দিচ্ছেন আমার সহকর্মী মেহরুল সুজন। সুজন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন আপনি এবং পুলিশ কি বলছে? অত্যন্ত নির্মম একটি হত্যাকাণ্ড ঘটে গেছে গত রাত্রে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এই সাদুল্লাপুর বটতলা এলাকায়, এবং আমি এই মুহূর্তে সেই বাড়িটির সামনে রয়েছে। গত রাতেই কিন্তু এই বাড়ির ভেতরে এই বাড়ির যিনি গৃহকর্ত্রী ছিলেন রানী বেগম এবং তার একমাত্র পুত্র ইমরান, তারা দুজনই কিন্তু এই বাড়িতে ছিলেন এবং রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে গলা কেটে আসলে হত্যা করে গেছে। সকালে যখন প্রতিবেশীরা তাদের খোঁজ খবর পাচ্ছিলেন না, তখন তারা জানালা দিয়ে বাড়ির বাইরে থেকে আসলে টের পান যে তাদেরকে হত্যা করে ফেলে রেখে গেছে। এখন যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন যে পুলিশ কর্মকর্তারা আসলে ঘটনা যখন এলাকাবাসী জানিয়েছেন তারপর থেকে, অর্থাৎ ঘন্টাখানেক আগে থেকে তারা কিন্তু এখানে এসেছেন। এখনো পুলিশ সদস্যরা ভেতরে রয়েছেন। তারা এখন পর্যন্ত ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড সেটি তারা বলতে পারেননি। তবে দুটি ঘটনা ঘটেছে। একটি এই বাড়িতে একটি মোটরসাইকেল ছিল, সেটি খোয়া গেছে, এরকমটি তথ্য পুলিশ আমাদেরকে দিচ্ছে। এর পাশাপাশি হাসান নামে স্থানীয় একজন ছেলে, যে এদেরই আত্মীয় হয়, সেই ছেলেটিও কিন্তু নিখোঁজ রয়েছে ঘটনার পর থেকে। এবং আসলে কি কারণে হত্যাকাণ্ড, আরেকটি বিষয় একটু যোগ করতে চাই সোয়া, সেটি হচ্ছে যে এই যে রানী বেগম যিনি নিহত হয়েছেন, প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী, তার কিন্তু যে মেয়ে নীলা, তার কিন্তু শুক্রবারে বিয়ের আয়োজনও ছিল। আসলে বিয়ের 2-3 দিন আগে এরকম নির্মম হত্যাকাণ্ড কি কারণে ঘটল সেটি। জি সুজন, আপনি যেমনটি বলছেন একদম মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেব এবং হত্যাকাণ্ডের সম্পর্কে আরও খবরাখবর আমরা জানব। আর দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।